আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই খুব ভালো আছি। আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু খুব ভালো আছি। আর দেখছেন যে গেটের চাবি খুলছি, তো সকালে উঠে আমি প্রথম গেটের চাবিগুলো খুললাম। তো এর আগে এখনও কেউ ওঠেনি। তো মেন গেটটা আর ওদিকে নিচের দিকের ঘরটার চাবিটা খুলে নিয়ে আমি রান্নাঘরের চাবিটা খুলে নিলাম। তারপর রান্নাঘরের জানালাটা খুলে নিয়ে আমি গ্যাস ওভেনের চারদিকটা এগুলো একটু ভালো করে একটু মুছে নিচ্ছি। আর আপনাদের সবাইকে সাকিল আর রিয়েল লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো দেখতেই তো পেলেন যে গ্যাস ওভেনটা মোছা হয়ে গেছে, আর গ্যাস ওভেনের চারদিকটাও ভালো করে মুছে নিয়েছি। আর বেসিনে কিন্তু অনেকগুলো থালাবাটি দেখলেন, কেননা হাজব্যান্ড এই কদিন কাজের চাপ থাকার কারণে একটু রাত করে বাড়ি ফিরছে। ওই 11:30 সাড়ে 11টার মতো বেজে যাচ্ছে। তারপর খাওয়া দাওয়া করতে করতে 11:30 কখনো 12টা এরকম বেজে যাচ্ছে। তো আর ভালো লাগে না এত রাত্রে থালা বাসন ধুতে। তো যেগুলো ধোয়ার না ধুলে হবে না সেগুলো টুকটাক একটু ধুয়ে নিই, তারপর বাকিগুলো রেখে দিই, সকালে ধুয়ে নিই। তো আগে ভাবলাম যে ঝাঁটফাটটা দিয়ে নিই। তো রান্নাঘর, এখানে নিচের ঘর এগুলো সব ঝাঁট দিয়ে নেবো। আর ছেলে ওঠার পর কিন্তু আমি ওদিকে আমাদের রুমটা ঝাঁট দেবো। আর এই যে দেখছেন এখানে আমি এখন এগনেটা ঝাঁট দিচ্ছি। আর এই সমস্ত কিছু যখন ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপর আমি থালা বাসনগুলো ধুয়ে নেব। আর এই যে দেখছেন আমি গেটটা খুলছি। তো এটাই হচ্ছে আমাদের রুম, নিচের রুম। তো এই রুমটা কিন্তু একটাই, আর সামনেটা একটু বারান্দা মতো করা আছে। আর এই বারান্দাতে এসে আমি রুমের গেটটা খুলে নিয়ে রুমটা ভালো করে ঝাঁটপাট দিয়ে নিচ্ছি। আর এই রুমটায় বিশেষ কেউ থাকে না, যখন কেউ আসে তখনই কিন্তু থাকে। তো সেই কারণে কিন্তু এই রুমটাই বেশি সবসময় ফাঁকাই থাকে, কেউ থাকে না। আর এদিকে আমি বারান্দাটাও ঝাঁটপাট দিয়ে নিলাম। আর ওখানে একটা মেশিন রয়েছে, তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আমি সেলাই করি মেশিনে। তো সেই মেশিনটাই কিন্তু ওখানে রাখা আছে। তো তারপর এই যে মেন গেটের পরেই কিন্তু এই রুমটা। আর দেখুন আমি মেন গেটের বাইরেটা একটু ঝাঁট দিয়ে তারপর আমি এগনেটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার ভিডিওটা প্লিজ আপনারা ছেড়ে বা স্কিপ করে দেখবেন না। আর এদিকে আমি ঝাঁটপাট দিচ্ছি, আর আমার হাজব্যান্ডও কিন্তু উঠে পড়েছে। তো কিন্তু ব্রাশ করবে আর চাটা খাবে আর কাজে বেরিয়ে যাবে। তো উঠে পড়েছে, তাড়াতাড়ি করে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। তারপর কিন্তু চলে যাব রান্নাঘরে চা করতে হাজব্যান্ডের জন্য। তো হাজব্যান্ডকে চা করে কাজে পাঠানোর পর তারপরে আমার শান্তি, একটু তাড়াহুড়ো থাকে। তো হাজব্যান্ডকে চা দিয়ে ওকে কাজে পাঠিয়ে দিয়ে তারপর আমি এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো অনেক কটাই থালা বাসন রয়েছে, তো সমস্ত কিছুটাই ভালো করে আমি মেজে ধুয়ে নেব। আর আজ আপনাদের সঙ্গে আমি অনেক কিছুই শেয়ার করব, অনেক কিছুই কথা আপনাদেরকে জানাবো, বলবো। তো সেই সব কিন্তু কথাগুলো কিন্তু জমে আছে, তো মনের মধ্যে সেগুলো যতক্ষণ না বলছি ততক্ষণ শান্তি নেই। তো কি কথা বলতে আজকে একটা জায়গায় যাব, তো সেটাও আপনাদের সঙ্গে আমি একটু পরে শেয়ার করব। তো সেখানে ঘটা কিছু জিনিস ঘটে যাওয়া কিছু জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই যে দেখছেন তাড়াহুড়োর মধ্যেই কিন্তু থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি এক এক করে, কেননা আবার ছেলে উঠে পড়বে। আর ছেলে ওঠা ছেলেকে ব্রাশ করানো, খাওয়ানো, তো ওর পিছনেই 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লেগে যায়। সকাল টাইমটায় ওর পেছনেই আমার অনেকটা টাইম চলে যায়। তো ও একদম খেতে চায় না। আর আগে ব্রাশটাও করতে চাইতো না, এখন একবার একটু করে, না হলে কিন্তু প্রায় কিন্তু ব্রাশটা ভালোভাবেই করে নেয়, একবার দুষ্টুমি করে। আর ওকে খাওয়ানোটা আমার ভীষণ কষ্ট, ওকে খাওয়াতে গেলে আমার প্রচণ্ড টাইম চলে যায়। তো তার জন্যই তাড়াহুড়ো করছি, না হলে কিন্তু এই কাজগুলো আর হবে না ও উঠে পড়লে। আর ওকে ব্রাশটা করিয়ে দিয়ে আমি খাবারটা যখন করতে আসি তখন ও দাদিবুর কাছে চলে যায়, আর ডাকলেও আসবে না। ওকে যতই আপনি ডাকেন আসবে না খাবার দেখে। আর খাবার দেখলো তো চলে গেল, যে থাকবে তার কাছেই চলে যাবে। এতটাই ওর খাবারের ভয়, ওকে ডেকে ডেকে আপনি আলা হয়ে যাবেন তবুও আসবে না, এত খাবারের ভয়, খাবার খাওয়ার ভয়। তারপর ওকে আমি জোর করে যখন নিয়ে আসবো তারপর তাও কান্নাকাটি করতে করতে আসবে, কান্নাকাটি করতে করতেই খাবে। আর
খাওয়াটা ওর মানে ওর কাছে ভীষণ কষ্ট। খাওয়া হয়ে গেল, সারাদিন খেলবে কোনো ব্যাপার নাই, কিন্তু খাওয়া মানে খেতে গেলেই ওর কষ্ট। আর ওর সারাদিনে কোনো কিচ্ছু মানে কষ্ট নাই, শুধু খাওয়াতেই কষ্ট। তো চলুন, এরপর আমি ভাবলাম যে ওর ছেলে ওঠার আগে আমি একটু চাটা খেয়ে নিই, না হলে হয়তো আর সময় হবে না, ওর পেছনে অনেকটা টাইম চলে যাবে। তো তার জন্য আমিও একটু এখন চাটা খেয়ে নেবো। আর নিয়ে নিচ্ছি চা আর মুড়ি আর একটা বিস্কিট। তো বেশি বিস্কিট খেতে ভালো লাগে না, তাই একটাই বিস্কিট নিচ্ছি। আর পাশে ছেলে খেলা করছে, তো আপনার একটু মানে মানিয়ে নেবেন, ও খেলা করছে, একটু সাউন্ড আসবে হয়তো পেছন থেকে, পাশ থেকে, তো আপনার একটু মানিয়ে নেবেন। আর আমরা তো এখন অনেকটাই সুখী। আগেকার দিনের মানুষরা কিন্তু অনেকটাই কষ্ট করেছে, অনেকটাই পরিশ্রম করেছে, তাই না? আগেকার দিনের মানে ছেলেদেরও অতটা জ্বালা ছিল না, আমার মায়েরা যেটা বলে। তো মানে খেতে দিলে খেয়ে নিতাম, অনেক সময় খেতে পেতাম না, এমনই পরিস্থিতি, মানে অনেক অনেক খেতে মানে না খেয়ে বড় হয়েছে। তো আমাদেরও কিন্তু সেরকম পরিস্থিতি ছিল যে আমরাও কিন্তু না খেয়ে বড় হয়েছি, এক এক সময় এরকম গেছে। তো খাবারের জন্য কতটা অপেক্ষা করেছি, শুধু আলু ভাজা দিয়ে ভাত মানেই ভীষণ মানে মানে একটা ভালো খাবার। আর এখনকার ছেলেদের তো আপনি ভালো ভালো খাবার দিন, তাতেও ওদের মানে মানে ভালো লাগছে না, ওদের খেতে ভালো লাগছে না। মানে বলে না, মানুষ যত পায় তত মানে তো সেরকমই ব্যাপার হয়ে গেছে। ওরা মানে হাতের সামনে সমস্ত কিছুটা পেয়ে যাচ্ছে, নানা রকম জিনিস বানিয়ে দিচ্ছি, ওদের পছন্দ হচ্ছে না। আর আগেকার দিনের মানে মায়েরা ছেলেদেরকে খাওয়াতেই মানে পেতো না, টাইমই সময়ই ছিল না খাওয়ানোর। ছেলেরা মানে হেলাফেলাই মানুষ হতো। তো কী আর বলবো, যত দিন যাচ্ছে তত মানে ছেলে মানুষ করা কষ্টকর হয়ে যাচ্ছে। আগেকার দিনে ছেলেরা কিন্তু যা হোক করে মানে মানুষ হয়ে যেত। মানে ছেলে মানুষ মানে ছেলে পেছনে বেশি খাটনিই ছিল না, বেশি বাড়ির মানে কাজ টাজ করতেই টাইম চলে যেত মায়েদের, মানে ছেলের পিছনে কিছুই খাটতে হতো না। আর এখন আমাদের মানে বাড়ির কাজের থেকে ছেলের পিছনে খাটার মানে ছেলের পিছনে ছোটাটা বেশি হয়ে যাচ্ছে। তো চলুন, তারপর আমি এখানে ভালো করে বিছানাটা ঠিক করে নিয়ে রুমটা ঝাঁট দিয়ে নিয়েছি, তারপর রুমটা মুছে নিচ্ছি। আর আমি কিন্তু তাড়াহুড়োর মধ্যে কাজ ছাড়ার চেষ্টা করছি। আর আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি কোথায় যাব। আজকে কিন্তু যাব একটু হসপিটাল, কেননা মানে ছেলে পড়ে গিয়েছিল, তো ছেলের মাথায় চোট লেগেছিলো, তো সেই ফোলাটা কিন্তু এখনও কমেনি, জানেন তো। মানে মাথাটা ফুলে আছে। আর মানে যখনই স্নান করিয়ে আমি মাথাটা মুছতে যাচ্ছি, তখন কিন্তু ও বলছে বারবার যে আমার মাথাটা কিন্তু ব্যথা লাগছে। আমার এক একবার তো বলছে আমার মাথাটাই যন্ত্রণা হচ্ছে, তাই আমি একটু ভয় পেয়ে গেলাম। তো সেরকম পরিস্থিতিও না যে একটা ভালো ডাক্তার দেখিয়ে একটু মানে মাথা স্ক্যান ট্যান করবো, তো সেরকম পরিস্থিতি নাই। তো ভাবলাম একটু হসপিটালে গিয়ে দেখিয়েই নিয়ে আসি, যদি সেরকম হয় তখন ভালো ডাক্তার দেখানো যাবে। তো তার জন্য একটু হসপিটাল যাব, আর আমারও কিছু প্রবলেমের জন্য যাব। তো ছেলেরও দেখাবো আর আমারও দেখাবো। তো তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আমি বাড়ির কাজটা সেরে নিচ্ছি। তো চলুন, আমার কিন্তু রুমটা ভালোভাবে মোছা হয়ে গেছে, আর এর সঙ্গে কিন্তু আমি আজকে সিঁড়িটাও মুছে নেবো। আর সিঁড়ি মোছার ভিডিওটা আর আপনাদের মানে সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমি তাড়াহুড়োর মধ্যে কাজ সারছি। তো তাই আর সিঁড়ি মোছার ভিডিওটা আজকে তুলতে পারলাম না। আর এদিকে দেখুন, আমি কিন্তু ওইদিকের কাজগুলো অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কিন্তু আমি এখানে আগের দিনের ভাত ছিল কিছুটা, বাসি ভাত, তো সেটা একটু পাতির মধ্যে ভালো করে ধুয়ে নিলাম। হাজব্যান্ড তো আজকে বললো যে টিফিন করতে আসবে না, ওর একটু কাজের চাপ আছে, তো তার জন্য আর মানে টিফিন করতে আসছে না, ওখানেই খেয়ে নিচ্ছে। তো তাই ভাতটা আছে, তাই আর বেশি চাল নিলাম না, অল্প করে চাল নিলাম দুপুরের মতো, যাতে দুপুরের মধ্যে ভাতটা শেষ হয়ে যায়, কারণ ওই ভাতগুলো আমি ভাতে দেবো। তো যাতে দুপুরের মধ্যে মানে ভাতটা শেষ হয়ে যায় সেরকমই রান্না করবো। আর আমি এমনিতেও কিন্তু মানে দুবেলা রান্না করি, দুপুরে করি আর রাত্রে করি, দুবার রান্না করি, কেননা ছেলেকে আমি ঠান্ডা ভাত খাওয়াই না। তো যতই গরমকাল হোক আর যতই শীতকাল হোক, আমি কিন্তু ওর জন্য দুবেলাই ভাত রান্না করি। তো এদিকে আমি কিন্তু আজ রান্না কি করছি সেটাও আপনাদেরকে একটু বলে দিচ্ছি। তো আমি এখানে আজ রান্না করছি আলু দিয়ে, বরবটি দিয়ে, গাজর দিয়ে একটা মিক্সড ভাজি। তো সেরকম কিছু সবজিও বাড়িতে ছিল না, তো মানে আলু দিয়ে যে ভাজবো সেরকম কিছু ছিল না, ছেলের জন্যই ওই গাজর আর বরবটি আনা হয়, তো ওখান থেকেই আমি কিছুটা বরবটি আর গাজর অল্প করে নিয়ে আলু দিয়ে ভেজে নিচ্ছি। আর করব মাছের ঝাল।
তো এই করবো রান্নাবান্না। আর কালকে মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, তো সেটা একটু রয়েছে, তো সেটাই হয়ে যাবে। তো তাড়াহুড়োর মধ্যে আর বেশি কিছু করলাম না। আর আমি কিন্তু আলু ভাজাটা আজকে ওই লঙ্কাকে তেলে ভেজে আর লঙ্কাটাকে আমি নুন দিয়ে চটকে আর ওতে দিয়ে দিয়েছি। তো এভাবে করে কিন্তু করলে আর কোনো কিছু মশলা লাগে না, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আলু ভাজাটা। আর আমি কিন্তু একটা মাছ রেখে দিলাম, রাতে ভর্তা করবো, আর দুটো ঝোলে দিয়ে দিলাম, কেননা রাত্রেবেলা মানে মাছের ঝালটা অতটা ভালো লাগে না, তো একটু ভর্তা ভর্তিটাই খেতে ভালো লাগে। তো তার জন্য একটা মাছ রেখে দিলাম, রাতে ভর্তা করবো, আর দুটো মাছের ঝাল করে নিচ্ছি ওর আর আমার। আর ছেলের জন্য কিন্তু করছি আজকে একটু সবজি দিয়ে মাছের ঝোল। তো এদিকে কিন্তু আমার রান্নাবান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝালটা হয়ে গেলে, ভাতটা হয়ে গেলে ভাতটা বসিয়ে নেবো, তাহলেই কিন্তু আমার রান্নাবান্না অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। আলু ভাজাটাও হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর আজ হসপিটালে গিয়ে কিন্তু আমি অনেকগুলো মানুষকে মানে দেখলাম যে মানুষ মানে কত রকমের হয়। আমি হসপিটালে গিয়ে আজকে মানে চোখ মানে হয় না মানে হাতে নাতে মানে মানে নিজের চোখে দেখা সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো মানে তিনটে ঘটনা মানে একই দিনে হয়েছে আমার চোখের সামনে। তো সেই জিনিসগুলোই আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। আর এদিকে দেখুন আমার কিন্তু ভাতটা হয়ে গেছে, আর মাছের ঝালটাও হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। তো সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে রান্নাঘরটা ক্লিন করব। তো এবার বলি যে কি হয়েছে। তো হসপিটাল গিয়েছিলাম, তো যাওয়ার পর আমি টিকিটটা কাটার পর তারপর আমি ডাক্তারটা দেখানোর জন্য গিয়েছিলাম। তো সেখানে আবার আমাকে মানে মেডিসিনে দেখাচ্ছিলাম, তারপর আবার ডাক্তার গাইনিতে দেখানোর জন্য পাঠিয়ে দিল। তো সেখানে দেখাতে গেলাম, দেখানোর আগে ভাবলাম যে ছেলের ডাক্তারটা আগে দেখিয়ে নিই। তো ছেলের ডাক্তার দেখাতে গিয়ে ওখানে লাইনে দাঁড়িয়েছি আমি গিয়ে। তো লাইনে দাঁড়ানোর পর কি হয়েছে, আমি লাইনে দাঁড়িয়ে আছি, কেউ মানে একজন অন্য মেয়ে দাঁড়িয়েছিল আমার সামনে, আর দুটো মেয়ে আমাকে এসে বলছে, দুটো মেয়ে ছিল কিন্তু বলে কথাটা আমার সঙ্গে বলেছিল একটা মেয়ে। তো সেই মেয়েটা এসে কি বলছে যে আমি তো এখানে দাঁড়িয়েছিলাম। তখন আমি বলছি যে আপনি যে এখানে দাঁড়িয়েছিলেন তার কি প্রমাণ আছে? আমি তো আপনাকে দেখিনি, আর যে আমার কাছে দাঁড়িয়েছিল আমার আগে সে একটু মানে বাইরের দিকে গিয়েছিল, তাই সে ছিল না। তাহলে না হলে হয়তো তাকে বললেই সে বলে দিত যে না হ্যাঁ তুমি ছিলে না। তো তারপর সে আমাকে বলছে যে আমি ছিলাম, আমি একটু ওদিকে গিয়েছিলাম কিন্তু আমি ছিলাম। তো আমি বললাম হ্যাঁ সেটা বলুন, কিন্তু আপনি ছিলেন না, আমি দেখলাম যে আপনি ছিলেন না, তাহলে আপনি কি করে বলছেন না আমি এখানে ছিলাম? মেয়েটা বলছে। তখন মেয়েটা আমাকে বলছে যে এভাবে করে যদি তুমি মানে আমাকে বলছে যে এভাবে করে যদি তুমি মানে গায়ের জোরে মানে নিয়ে নাও আমার আগে, তাহলে কিন্তু তোমার ছেলের রোগ জীবনেও ভালো হবে না। এত বড় কথাটা বলল, মানে কি বলবো, আমার তখন মানে এতটা খারাপ লেগেছে যে আমি কি বলবো, মানে এত রাগও ধরছে আর এতটা খারাপ লেগেছে আমার কথাটা, মানে কি বলবো। তারপর আমি একটা কথাই বললাম যে আপনার হচ্ছে শকুনির মতো মনোভাব। আর একটা জিনিস কি বলুন তো, যে শকুনের অভিশাপে কোনোদিনও গরু মরে না, এটা আপনি জেনে রাখবেন। যে শকুন যতই মানে ভগবানের কাছে করুক, তবুও কিন্তু তার অভিশাপে কোনোদিনও গরু মরে না। ভগবান যদি মানে ভগবান যেটা করবে সেটাই, ভগবানের আগে কিন্তু কেউ, ভগবান বা আল্লাহর আগে কেউ নয়। তো মানুষের এত বড় মানে ভগবান দিয়ে বা আল্লাহ সাহস দিয়ে দেয়নি, বা মানে মানুষের কথায় একটা মানুষ সুস্থ হবে কি হবে না সেটা সে মানে মানে ডিসাইড করবে যে এই ছেলেটা সুস্থ হবে কি হবে না। মানে সে বেইমানি করছে, অথচ আমার সঙ্গে মানে আমার উপরে মানে মানে করে কথা বলছে আমার সঙ্গে। তাহলেই ভাবুন, পাশ থেকে সবাই বলছে যে হ্যাঁ তুমি যে এখানে ছিলে সেটা তো কাউকে বলে যাওনি, তোমার তো কাউকে না কাউকে বলে যাওয়া উচিত ছিল যে আমি এখানটায় দাঁড়িয়ে আছি, আমি একটু আসি। আপনি তো মানে মানে ও তো মানে উনি তো কাউকে বলে যাননি, অথচ আমার সঙ্গে এভাবে করে তর্ক করে ঝগড়া করছে। তো যাই হোক, আমি কিন্তু লাস্ট পর্যন্ত ওনাকে ছেড়ে দিলাম, কেন আমি লাস্টে একটাই কথা বললাম যে একটা মানুষের আগু পিছুতে নিলে মানে কিছু মানে হয়ে যাবে না। আমি আগে নিলে যে বিশাল কিছু হয়ে যাবে আর আমি পরে নিলে যে বিশাল, সেটা নয়।
আপনার যদি এতটাই তাড়া থাকে আপনি নিন, আমি তারপরে নেবো। আর ছেলেও ঘুমিয়ে গেছে, ঘেমে যাচ্ছে, তো তার জন্য আমি একটু পাখার হাওয়ায় দাঁড়িয়েছিলাম। তারপর আবার একটা মেয়ে বলছে যে এখানটায়, আমি যেখানটা দাঁড়িয়েছিলাম যে এখানটায় কে আছে, আমি তারপর আবার ঠেস মেরে আমাকে বলছে যে ওই যে ও পাখার হাওয়ায় দাঁড়িয়ে আছে, পাখার হাওয়া খাচ্ছে। মানে ছেলে আমার ঘুমিয়ে গেছে, ঘেমে যাচ্ছে, তো আমি একটু সাইডে গিয়ে দাঁড়িয়েছি। আরও আমি দাঁড়ালাম কেননা মেয়েটা যাতে আগে নিয়ে নেয়, আমার ইচ্ছা ছিল না মেয়েটার আগে নেওয়ার। তো এই হচ্ছে ব্যাপার। তো কী আর বলবো। আর আমরা যখন মেডিসিনে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, একটা মেয়ে গায়ের জোরে ঢুকে পড়লো, এত সবাই বলার পরও গায়ের জোরে ঢুকে পড়লো। আবার যখন আমরা মেডিসিনে ডাক্তার দেখাছিলাম তখন, তারপর যখন ওষুধ নিতে গেলাম তখন আবার ওই মেয়ে, যেই মেয়েটা গায়ের জোরে ঢুকে পড়েছিল সেই মেয়েটাই আমার সামনে দাঁড়িয়ে আছে। আর একটা অন্য মেয়ে, আর একটা অন্য লোক, মানে সে গায়ের জোরে ওষুধ নিতে যাচ্ছিল, তো সেই মেয়েটা আবার সেই লোকটার সঙ্গে ঝগড়া করছে। তখন যে মেয়েটা ওইখানে মেডিসিনে ডাক্তার দেখাতে গিয়ে যে মেয়েটা ঢুকে পড়েছিল সেই মেয়েটা আবার জ্ঞান দিচ্ছে। মানে ভাবুন, মানে বলে না যে চোরের মায়ের বড় গলা, সেরকম ব্যাপার হয়ে গেছে। নিজে অন্যায় করে আবার এখন আবার কেউ জানে না যে ও ওই কাজটা করেছে। আমি জানি, আর আমার সঙ্গে যে কাকি গিয়েছিল সে জানে। তো আমরা মানে সেরকম নয়, মানে ঝগড়া করতে চায় না, তার জন্য আমরা তখন কিছু বললাম না যে হ্যাঁ তুমিও তো বা আপনিও তো ওখানে নিয়েছেন, আবার এখানে এসে যে এরকম জ্ঞান দিচ্ছেন। মানে এই হচ্ছে সমাজের অবস্থা। আর আমরা তো সবসময় বাড়ির মধ্যে থাকি, যখন পড়াশোনা করতাম তখন বেরোতাম, এখন তো বিয়ের পর আর বাইরে বেরোনোই হয় না, তাই আমরা বাইরে বেরোই না বলে সমাজের অবস্থাটা মানে নিজের চোখে দেখতে পাই না। তো আজ পেরিয়ে বুঝতে পারলাম যে সমাজের অবস্থা কতটা নিচে নেমে গেছে, মানে সমাজের পরিস্থিতিটা, মানে কি আর বলবো। আর এখানে কিন্তু হসপিটালে এসে একটা একটা করে কাজ সারছি, টিকিট কাটলাম, তারপরে যে মেডিসিনে ডাক্তারটা দেখাতে যাচ্ছি, তো এখানে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। এই যে আমরা এখন এখানে লাইনে দাঁড়িয়ে আছি, তো বেশি কিছু ভিডিও তুলতে পারিনি। আর এই হচ্ছে কাকি, বর্ষার মা, এখানে বর্ষা, আর এখানে আফরাজ একটু হাই করে দিচ্ছে। আর আজ হসপিটালে প্রচণ্ড ভিড় থাকার কারণে বেশি কিছু ভিডিও করতে পারিনি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।